বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা যারা অনলাইন ভিত্তিক গণিত শিখতে ভিডিও অন করে সামনে বসেছি, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে যে অধ্যায়টা ধারাবাহিকভাবে চলছে, আমরা গণিত তৃতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এর আজকে লেকচার 3। আমরা ইতিমধ্যে দুটি ক্লাস করেছি। প্রথম লেকচারে আমরা বহুপদীর যে নিশ্চায়ক বা পিথায়ক এর উপরে আমাদের আলোচনা হয়েছে। দ্বিতীয় লেকচারে আমাদের একটা নতুন সূত্র ছিল, আমরা মূল ও সহগের একটা সম্পর্ক নিয়ে আমরা কথা বলেছি। আমরা কিছু অঙ্ক করেছি, কিছু বাড়ি কাজও ছিল। আজকে তৃতীয় লেকচারে এসে আমরা নতুন কোনো সূত্র আসবে না। আমার যে 2 নম্বর লেকচারে যে সূত্রগুলো ছিল, আমরা ওই সূত্র ভিত্তিক অঙ্ক আজকে করব। অর্থাৎ আজকে কোনো নতুন সূত্র আসবে না। গত ক্লাসে আমরা যে সূত্রগুলো করেছি, আমরা ওই সূত্র অনুযায়ী আজকে কাজ করব। আমাদের মধ্যে অনেকে হয়তো গত ক্লাসটা করো নাই, এমন থাকতে পারো। এই জন্য আমি গত ক্লাসটার যে সূত্রগুলো ছিল, সূত্রগুলো আগে একটু বলবো, তারপরে আমি আমার নতুন কাজ করব। 2 নম্বর ভিডিওতে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, ওখানে অঙ্কগুলো 3 নম্বর ভিডিওর অঙ্কগুলো একটু বড় এবং কাজ বেশি। এই কারণে তোমরা 2 নম্বর ভিডিও এবং 3 নম্বর ভিডিও পাশাপাশি করবা, একসাথেই করবা। তার মধ্যে 3 নম্বর ভিডিওর অঙ্কগুলো একটু গুরুত্ব দিয়ে করবা, আজকে যেগুলো আমরা করাবো। আসি আমার এই অধ্যায়ে আমরা 2 নম্বর ভিডিওতে কী কী সূত্র বলেছিলাম। সূত্রগুলো ছিল a² প্লাস bx প্লাস c যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় এবং এর দুইটি মূল আলফা বিটা হলে মূলদের যোগফল, অর্থাৎ প্রথম সূত্রটা ছিল -b/a, আর মূলদের গুণফল দ্বিতীয় সূত্রটা ছিল c/a। আমরা এই সূত্র ভিত্তিক অঙ্ক আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকেও একই সূত্রের উপর আমরা কাজ করব। তাহলে আমাদের যারা আমরা গত ক্লাস করি নাই বা এখনও আমার ভিডিও দেখা হয়নি, তাদেরকে বলবো যে আজকে এই সূত্র দুটা যদি তুমি মেনে নাও, তাহলেই তুমি আজকের ক্লাসের অঙ্ক সকল অঙ্ক বুঝবে। তাহলে সূত্র ব্যাখ্যাটা আমরা গত ক্লাসে করেছি, আজকে ব্যাখ্যা যাইনি। মূলদের যোগফল -b/a কীভাবে মুখস্থ রাখবো? মাইনাস হলো সূত্রের b/a, b হলো x এর সহগ উপরে, a হলো s² এর সহগ, আর c/a হলো ধ্রুবক বাই a। অর্থাৎ আমরা দ্বিঘাত সমীকরণটা যদি প্রমাণ আকারে থাকে, আমরা দ্বিঘাতের মূলগুলো যোগফল পাবো -b/a, অর্থাৎ x এর সহগ ডিভাইডেড বাই s² সহগ, আর মূলদের গুণফল পাবো c/a, অর্থাৎ ধ্রুবপদ ডিভাইডেড বাই s² এর সহগ। এই যে মূল ও সহগের সম্পর্ক, আমরা যে বিভিন্ন অঙ্ক করেছি গত ক্লাসে, আবার আজকে আমরা কিন্তু সমীকরণে মূল বের করব না। আমরা মূল ধরবো, তারপরে মূলদের যোগফল গুণফল বের করে এবার প্রশ্নের কাঙ্ক্ষিত রেজাল্ট বের করার চেষ্টা করব। আসি আমার এখানে বোর্ডে প্রথম প্রশ্নটা, আজকের আলোচনায় প্রথম প্রশ্ন। এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে একটি মূল অপরটির বর্গ হয় তাহলে প্রমাণ করো। এখানে পরপর 2টা অঙ্ক দেওয়া হয়েছে, প্রশ্ন একটা, অ্যান্সার 2টা। এখানে একটা ক্যালকুলেশনের তফাৎ আছে, আমরা এটা একটু খেয়াল করব। আসি আমি অ্যান্সারটা শুরু করলাম। যে আমার প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে আমি একটি মূল অপরটির বর্গের সমান, তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম এই সমীকরণের দুটি মূল, একটা আলফা আর একটা α²। প্রশ্ন অনুযায়ী আমাকে মূল ধরতে হবে, যেহেতু শর্ত প্রশ্নে দেওয়া আছে একটি মূল অপরটির বর্গের সমান। তাহলে আমি যদি একটি মূলকে আলফা ধরি, তাহলে অপর মূল হবে α²। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা মূল ধরবো। আমরা গত ক্লাসেও বলছি আমরা প্রশ্ন অনুযায়ী মূল ধরবো। এখানে মূল দেওয়া ছিল না, মূল কত এটা প্রশ্নে একটা ইঙ্গিত ছিল যে একটি মূল অপরটির বর্গের সমান।
আসো এখানে প্রথম সূত্রটা, এই যে মূলদের যোগফল, যদি আমি প্রথম সূত্রটা ব্যবহার করি, মূলদের যোগফল অর্থাৎ আলফা প্লাস আলফা স্কয়ার, আবার হলো আলফা হলো প্রথম মূল, দ্বিতীয় মূল হলো আলফা স্কয়ার, মূলদের যোগফল মাইনাস বি বাই এ, আর মূলদের গুণফল অর্থাৎ আলফা ইন্টু আলফা স্কয়ার হলো সি বাই এ। এখানে আমি এটা থেকে পাবো আলফা কিউব ইকুয়াল টু সি বাই এ, আর এটাকে একটা নাম্বার দিয়ে দিই 1, এটাকে একটা নাম্বার দিয়ে দিই 2। এবার আমার লক্ষ্য হলো আমি প্রমাণে যেতে চাই, প্রমাণের মধ্যে আলফা বিটা নাই, তো আমি 1 নংকে একটা কাজ করি, 1 নংয়ের উভয় পক্ষে আমি ঘন করে দিচ্ছি। 1 নং সমীকরণটা লিখলাম, উভয় দিকে আমি ঘন করে দিচ্ছি, উভয় দিকে এই যে কিউব করলাম অর্থাৎ ঘন করলাম, মাইনাস বি বাই এ হোল কিউব করলাম। এখানে এইখানেই আমার লক্ষ্য যে ঘন করলে আমার লাভ কী, ঘন করলে আমার লাভ কী, ঘন করলে আমি সহজে আলফা বিটা যে আলফা যে চলকগুলো আছে আলফা মুক্ত করা যায়। দেখো উভয় দিকে ঘন করলে আমার একটা লাভ হলো, বাম পাশে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব, তারপরে বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি প্লাস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমি ব্যবহার করলাম, আর ডান পাশে যা আছে তাই লিখলাম, বি কিউব বাই এ কিউব। তাহলে আমি এখানে কোন সূত্র ইউজ করলাম, যেটা আমাদের পরিচিত সূত্র, এ কিউ এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র তোমাদের জানা আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি এই সূত্র কেন ইউজ করলাম, আমার ওই উপরে মানগুলো যে তৈরি করা আছে এগুলো বসানো যায়। আসো আলফা কিউবের মানটা কত আসে, আলফা কিউবের মানটা হলো এখানে এই যে সি বাই এ বসাই দিলাম, তারপর এখানেও সি বাই এ হবে, তবে আলফা কিউবের মান সি বাই, যেহেতু এটা স্কয়ার আছে স্কয়ারটা থেকে যাবে। ঠিক এখানে আলফা কিউবের মান হলো সি বাই এ, 3 ইন্টু সি বাই এ, আর আলফা প্লাস আলফা স্কয়ার আমি যে 1 নম্বরে দেখা যাচ্ছে এটা হলো মাইনাস বি বাই এ, আর ডান পাশে বি কিউব ডিভাইডেড বাই এ কিউব। তা আমি দেখো আমি এটা রাশি পেয়েছি যেখানে আলফা বিটা মুক্ত হয়ে গেছে, অর্থাৎ আলফা চলকটা মুক্ত হয়ে গেছে। এখানে এটাকে লসাগু করে সাজাইলে আমি আমার কাঙ্ক্ষিত প্রথম রেজাল্টটা পেয়ে যাব। আমি লসাগুটা আর করলাম না, আমি আমার উত্তরটা দেখে লিখে দিচ্ছি, এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু 3abc। এখন মেন সমস্যা হলো আমার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে, এই যে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে, এই দ্বিতীয় প্রশ্নটা যদি আসে তাহলে আমি এখানে এসে দেখলাম যে আমার দ্বিতীয় প্রশ্নটা কিন্তু হয়নি। যদি দ্বিতীয় প্রশ্নটা আসে তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনের একটু বৃদ্ধি পাবে, আর সেই বৃদ্ধিটা হলো আমি যদি কখনো এই পর্যন্ত এসে দেখি আমার রেজাল্ট আসেনি, তাহলে আমি কি করব, অঙ্কটার ঠিক 2-3 লাইন নিচে গিয়ে আমি এই উত্তরটা লিখব, অর্থাৎ আমি ধরো অঙ্কটা শেষ লাইন এটা লিখলাম, এই যে শেষ লাইনটা লিখলাম, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব, তারপরে উপরের লাইনটা লিখব, তারপরে উপরের লাইনটা লিখব, অর্থাৎ এটাকে কি করব, এ মাইনাস বি হোল কিউব সি মাইনাস বি হোল কিউব ভাঙিয়ে গুণ করব, উভয় দিকে পক্ষান্তরকে সাজানোর পরে দেখব এটা চলে আসবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি ছাড়াও এই অঙ্কটা আরেকটা বুদ্ধির ব্যাপার আছে, সহজে করা যায়, আমি সেই পদ্ধতিটাও আমার শিটে দিয়েছি। ধরো তুমি অঙ্কটা আমি এই জায়গাটা মুছে ফেললাম, আমার দ্বিতীয় অঙ্কটা ধরো পরীক্ষা আসলো, আমি এই জায়গাগুলো মুছে ফেললাম, প্রশ্ন এসেছে ধরো এই দ্বিতীয়টা, এটা আসেনি, প্রথমটা আসেনি, আসছে দ্বিতীয়টা। এই ক্ষেত্রে তোমার করণীয় হলো তুমি এই প্রশ্নটার যদি পক্ষান্তর করো, দেখো এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু হলো এ বাই সি, অর্থাৎ আমি এই প্রশ্নটাতে আনতে হবে, আমি এটাকে পক্ষান্তর করলে এই রাশিটা আসে। এই রাশির আমি বাম পক্ষটা যদি আমি শুরুতে মনে রাখতে পারি, বাম পক্ষের উপর আমি যদি কাজ করি, এই যে আমি বাম পক্ষের উপরে কাজ করা শুরু করলাম, এবার এ উপরে এ কমন নিব, তাহলে এ কমন নিলে হবে 1 মাইনাস বি বাই এ, উপরে এ কমন নিলাম, ঠিক নিচেও এ কমন নিব, তাহলে সি বাই এ মাইনাস বি বাই এ হোল কিউব। তাহলে আবার দেখো আমি কি করলাম, উপরে এ কমন নিয়ে নিচেও এ কমন নিচ্ছি, তাহলে কমন নিলে উপরের এ কিউব নিচের এ কিউব কাটা যাবে, অর্থাৎ আমি উপরে নিচে একই সংখ্যা এ দ্বারা ভাগ করেছি। এতে আমার লাভ হয়েছে, আমি যে এখানে মানটা তৈরি করে রেখেছি ওই মানটা বসানো যাবে। 1 মাইনাস বি বাই এর মান হলো, এই যে মাইনাস বি বাই এর মান হলো আলফা প্লাস আলফা স্কয়ার। ঠিক নিচেও আমরা ঠিক একইভাবে সি বাই এর মান বসাইতে পারি আলফা কিউব, আর মাইনাস বি বাই এর মান বসাইতে পারি আলফা প্লাস আলফা স্কয়ার। এতে আবার একটা সুবিধা পাওয়া যায়, নিচে একটা আলফা কমন যায় যা উপরের রাশির সাথে সমান হয়ে যায়। এটা আমি দেখাচ্ছি ক্যালকুলেশনটা।
নিচেটা আলফা কমন নিয়ে বাইরে নিয়ে গেলে আলফা কিউব হয়ে যায়, আর 1 প্লাস আলফা স্কয়ার হয়ে যায়। তাহলে এই যে এই অংশটা দেখো, এটার সাথে এটা কেটে যায়, থাকে 1/α কিউব। এই যে 1/α কিউব হইল। এবার আলফা কিউবের মানটা তো আমার এখানে প্রশ্ন শুরুতেই যে এখানে দেওয়া আছে, তাহলে আমি যদি এটা বসাই দিই আলফা কিউব c/a, যে উল্টে এটা চলে আসবে, তখন আর গুণ করলে এটা চলে আসবে। তাহলে আবার বলছি কথাটা, এখানে অঙ্ক দুইটা। প্রথম অঙ্ক অ্যান্সার সহজে আমরা উভয় দিকে ঘন করে সহজে নিয়ে আসছি। এই ধরনের অঙ্ক সব অঙ্ক এরকম ঘন করে করা যায়। যদি তুমি বিশেষভাবে এই অঙ্কটা ক্যালকুলেশন যদি তুমি ভিন্ন চিন্তা করতে পারো, অর্থাৎ আমি যে ভিন্ন ক্যালকুলেশনটা দেখাইলাম এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার অল্প সময়ের মধ্যে ধরো অঙ্কটা ছোট হয়, সহজ হয়। চেষ্টা করতে হবে সহজ ক্যালকুলেশন মনে রাখতে। যদি এখানে তোমার কিছু মুখস্থ রাখা দরকার হয় সেটাও করতে হবে। তাহলে আমি আবার কথাটা বলছি, এই অঙ্কটাকে আমি পক্ষান্তর করলে এটা এই রূপটা নেয়। আমি এটার বাম পক্ষের উপরে আমি এ দ্বারা লবহরকে ভাগ করে আমি b/a c/a এর মানটা এখান থেকে বসিয়ে দিয়েছি। পরে দেখলাম এটা কেটে যায় 1/α কিউব। 1/α কিউবের মান আমরা এখান থেকে বের করে যখন বসাই দিয়েছি তখন আমার রেজাল্টটা চলে আসছে, এটা চলে আসছে। আবার পিডিএফে করা থাকবে ইনশাল্লাহ, তোমরা অঙ্কটা ভালো করে দেখবে এবং ইনশাল্লাহ বুঝতে পারবে। আমি প্রথম অঙ্কটার পরে আমি দ্বিতীয় অঙ্কে আসতেছি। মাঝখানে 3টি বাড়ি কাজ আছে, আমরা বাড়ি কাজগুলো দেখব, না পারলে পরবর্তী জুম ক্লাসে সেটা নিয়ে আসবো। এখন যে অঙ্কটা প্রশ্ন আমরা বোর্ডে দেখতেছি, এই প্রশ্নের মধ্যে দেখো, প্রশ্নের মধ্যে বলা আছে দুইটা সমীকরণ, প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের মূলদের পার্থক্য যদি এটি ধ্রুব রাশি হয় তাহলে প্রমাণ করো। তা আমি যদি খেয়াল করি এই অঙ্কটাতে দুইটা সমীকরণ আছে, আমরা দুই সমীকরণের মূল কেমন হবে এটি ধরে নিচ্ছি। এখানে প্রথম সমীকরণ ওরা দিয়েছে যেটা লিখলাম, দ্বিতীয় সমীকরণ যেটা দিয়েছে সেটাও লিখলাম। এটাকে একটা নাম্বার দিলাম 1, এটাকে একটা নাম্বার দিলাম 2। ধরি 1 নং এর মূল দ্বয় একটা আলফা একটা বিটা, 2 নং এর মূলদ্বয় আলফা প্লাস কে কমা বিটা প্লাস কে। এই যে ধরাটা, এই ধরাটাই হলো সবচেয়ে প্রশ্ন থেকে বুঝে নেওয়ার ব্যাপার, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কি ধরব? এই জাতীয় অঙ্ক বইতে 3-4টা আছে। এখানে তো আমি বলে দিছি প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি, অর্থাৎ মূলদ্বয়ের পার্থক্যটা কত এটা স্পষ্ট নাই। বইতে এমন অঙ্ক পাওয়া যায়, লেখা আছে প্রথম সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস কে বিটা প্লাস কে, অথবা লেখা আছে একটি মূলদ্বয় আলফা বিটা, দ্বিতীয় সমীকরণ মূলদ্বয় আলফা প্লাস 4 বিটা প্লাস 4। সংখ্যা দিয়ে দেয়, এখানে সংখ্যাটা দেয়নি, বলছে ধ্রুব রাশি। তাই যেহেতু আমার স্বাধীনতা দিয়েছে, ধ্রুব রাশিটা আমি ধরে নিলাম এই যে কে। তাহলে প্রথম মূলদ্বয়ের পার্থক্য কে আসে, দ্বিতীয় মূলদ্বয়ের পার্থক্য দেখো কে আসে। অর্থাৎ ওরা প্রশ্নে যে শর্ত ব্যবহার করেছে ওই শর্ত অনুযায়ী আমি মূল ধরলাম। যেহেতু এখানে দুইটাও ইকুয়েশন, তাই দুইবার মূল ধরতে হবে। একের ক্ষেত্রে আমরা যদি আমাদের এই ডান পাশের সূত্র ব্যবহার করি, একের ক্ষেত্রে 1 নং হতে মূলদের যোগফল মাইনাস b/a, এখানে একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বি হবে, আমি একবারই লিখে দিলাম। এই প্রথম সূত্রটা মূলদের যোগফল মাইনাস b/a, এখানে b বলতে b আছে, a হলো 1, তবে মাইনাস আছে একটা, এই জন্য মাইনাসটা প্লাস হয়ে গেছে। তাহলে 1 নংয়ের মূলদ্বয় 1 নং হইতে মূলদের যোগফল পেয়েছি, মূলদের গুণফল হলো c, শুধু c, এখানে c আছে। ঠিক 2 নং হতে মূলদের যোগফল আলফা প্লাস কে বিটা প্লাস কে, মূলদের যোগফল এখানে হবে শুধু c। তো এখানে একটা সুযোগ আছে আবার, 2 নং এর মূলদের যোগফল সূত্র থেকে আলফা প্লাস বিটা অংশটা এক জায়গায় আনলাম, 2k = c। তা আলফা প্লাস বিটা যেহেতু আমার তৈরি করা আছে প্রথম, এই যে বি, আমি বিটা বসিয়ে একটু সরল করে রাখতে পারি। অতএব এখান থেকে আমি কে এর মানটা পেয়েছি, পক্ষান্তর করলে c - b / 2। এই 2 নং হইতে আমরা যদি দ্বিতীয় সূত্রটা ব্যবহার করি, 2 নং হইতে মূলদের গুণফল অর্থাৎ আলফা প্লাস কে ইন্টু বিটা প্লাস কে, 2 নং মূলদের গুণফল, দ্বিতীয় সূত্র সময় মূলদের গুণফল, এখানে লাস্টে ধ্রুবক হলো বি, তাহলে শুধু বি লিখব। অর্থাৎ এই দ্বিতীয় সূত্রটা মূলদের গুণফলের c/a, এই 2 নং সমীকরণে c বলতে b, a বলতে 1, তাহলে শুধু বি হবে। এবার আবার এখানে ক্যালকুলেশন স্টেপটা দেখো, আমি খুব সহজেই আলফা বিটাকে সরাই বলতে পারবো। আমি এখন এটা গুণ করে দিচ্ছি, গুণ করলে আসে আলফা ইন্টু বিটা, আর কে কমন একবারে লিখলাম, k² = b।
তাহলে আমি দেখো আলফা আর বিটার মানটা আমার তৈরি করা আছে আগে বি, এটা আলফা ইন্টু বিটার হলো সি বসাইলাম, আর আলফা যোগ বিটার মান তৈরি করা আছে বি, এই যে আলফা প্লাস বিটার মান বি, কে স্কয়ার ইকুয়াল টু বি। আমি চাইলে এবার বি কে এর মানটাও বসাইতে পারি, যেহেতু কে এর মানটাও তৈরি করা আছে, কে এর মানটা হলো সি মাইনাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু বি, আর সি মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু বি। তো আমি যদি এখানে সরল করি 2, 3, 4 লাইন পর, আমি সরলটা 2, 3 লাইন পরে যেটা আসে এটা একটু লিখে দিচ্ছি। আমি সরল করার পর 2, 3 লাইন পরে পাবো সি মাইনাস বি ইন্টু 4 প্লাস সি প্লাস বি ইকুয়াল টু 0। আমি ক্যালকুলেশনের লসাগুর অংশটা দেখাই দিই, 2, 3 লাইন পরে সরলটা আমি কী পাবো এটা লিখলাম। এখন দেখো প্রমাণ কিন্তু এটা আছে, অর্থাৎ এটা ইকুয়াল টু আছে, এটা কিন্তু নাই। আমি যদি খেয়াল করি এখানে স্পষ্ট এটা কখনো সুযোগ নেই সি মাইনাস বি নট ইকুয়াল টু 0। যদি তুমি সি ইকুয়াল টু বি বলো, যদি সি ইকুয়াল টু বি হয় দেখো, যদি সি ইকুয়াল টু বি হয় অর্থাৎ ইকুয়াল টু 0 হয়, তাহলে সমীকরণ দুইটি, আমার যে প্রশ্ন সমীকরণ দুইটি, এই দুইটা কিন্তু এক জাতীয় হয়ে যায়। তাহলে বি ইকুয়াল টু সি হইতে পারে না। বি ইকুয়াল টু সি হলে কি হবে, কি হলে সমীকরণ তো একই হয়ে যায়, সমীকরণ দ্বয় একই হয়। তো এটা তো সম্ভব না, আমার সমীকরণ হলো দুইটা সমীকরণ এক হলে তো হবে না, তাহলে আমরা এখানে এইটা গ্রহণ করতে পারি না। তাহলে আমার বাকিটা রইল, তাহলে বাকিটা আমরা লিখব। সুতরাং 4 প্লাস সি প্লাস বি ইকুয়াল টু 0, এটি আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এখানে আমার অঙ্কটার মধ্যে বিশেষ কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু নাই, আমি শুধু এই বক্সের সূত্র যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমার লক্ষ্য আমি আর চলে যেতে পারি। আমি যে অঙ্কটা এখন বুঝাইলাম, আমার শীটে এরকম পরে শেষের দিকে একটা অঙ্ক করা থাকবে, আর একটা তোমাদের জন্য বাড়ি কাজ হিসেবে থাকবে। আশা করি তোমরা বাড়ি কাজটা করবা, যদি না করতে পারো আমরা পরবর্তী জুম ক্লাসে সেটা আলোচনা নিয়ে আসব, ঠিক আছে? তাহলে আমরা এরপরে অঙ্কে আসি। এবার প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। আমি এখানে দুইটা সমীকরণ দিয়েছি, দেখো উপরে। প্রথম সমীকরণের মূলদের অনুপাত যদি দ্বিতীয় সমীকরণের মূলদের অনুপাত সমান হয় তাহলে এটা প্রমাণ করো। তাহলে এই প্রশ্নের মধ্যে মূল দেওয়া নেই। আমরা খেয়াল করব বেশিরভাগ প্রশ্নে কিন্তু মূল দেওয়া থাকে না, তবে মূল কত ধরতে হবে তার একটা ইঙ্গিত থাকে। তাহলে আমার এই প্রশ্নের মধ্যে ইঙ্গিতটা হলো প্রথম সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি দ্বিতীয় সমীকরণের মূলদের অনুপাত সমান হয় তাহলে এটা রাশি প্রমাণ করে। তারপরে একটু খেয়াল করি আমরা কী ধরবো। তো আবার এখানে শুরুতে আবার প্রথম সমীকরণটা যেটা আছে এটাকে আমরা মূল যদি ধরি, আমি এই যে প্রথম সমীকরণটা লিখলাম, দ্বিতীয় সমীকরণটা হলো a2s স্কয়ার b2x প্লাস c2, 2 নম্বর। আমি ধরি 1 নং এর মূলদ্বয় আমরা 1 নং মূলদ্বয়, একটা দিলাম m আলফা আর একটা দিলাম n আলফা, অর্থাৎ ওরা কিন্তু অনুপাত সমান বলছে, অনুপাত কত বলেনি। তাই আমরা ধরে নিচ্ছি অনুপাতটা m/n। এটা তোমার স্বাধীনতা আছে, তুমি যেটা অনুপাত ধরবে সেটাই হবে। তা আমি ধরে নিচ্ছি অনুপাতটা হলো m/n, তাহলে ধরলাম মূল কি m আলফা n আলফা। তাহলে এবার আমাকে বুদ্ধি করে দ্বিতীয় মূল 2 নংয়ের মূল বুদ্ধি করে লিখতে হবে, অনুপাত ঠিক রাখতে হবে, অর্থাৎ m বিটা n বিটা। আলফা তো আর দেওয়া যাবে না, নতুন বিটা দিতে হবে যাতে অনুপাত ঠিক থাকে। ওরা বলছে অনুপাত সমান, মূল কিন্তু সমান বলেনি। প্রথমটির মূলদ্বয়ের অনুপাত দ্বিতীয়টির মূলদ্বয়ের অনুপাত সমান। যেহেতু আমি প্রথম সমীকরণের মূলদ্বয় আমি ধরেছি m আলফা n আলফা, অর্থাৎ অনুপাত হলো m/n, তাহলে আমি দ্বিতীয়টার মূলদ্বয় আমি ধরতে পারি m বিটা n বিটা। কেন? আমি আগেরটার অনুপাত যেহেতু m/n, পরেরটার অনুপাত m/n ঠিক রাখবো। তাহলে এবার আমার সূত্র আসো। 1 নংয়ের ক্ষেত্রে মূলদের যোগফল, 1 নং এর জন্য মূলদের যোগফল, অর্থাৎ এই দুটা যোগফল m আলফা যোগ n আলফা ইকুয়াল টু মাইনাস b1/a1। 1 নংয়ের জন্য মূলদের গুণফল m আলফা n আলফা ইকুয়াল টু হলো c1/a1। ঠিক অনুরূপভাবে 2 নংয়ের ক্ষেত্রে লিখতে পারি 2 নং এর জন্য মূলদের যোগফল, অর্থাৎ এখানকার ডান পাশে সূত্রগুলি ইউজ হচ্ছে। 2 নংয়ের হলো m বিটা n বিটা, তাহলে m বিটা যোগ n বিটা ইকুয়াল টু হলো মাইনাস b2/a2। 2 নংয়ের ক্ষেত্রে মূলদের গুণফল m বিটা n বিটা ইকুয়াল টু হলো
দ্বিতীয়টার ক্ষেত্রে C2 ডিভাইডেড বাই A2। আমি সমীকরণগুলো পেয়ে গেছি। আবার কাজের সুবিধার জন্য এখানে নাম্বারিং করি। এটার নাম্বার দিই 3, এটার নাম্বার দিই 4, এটার নাম্বার দিই 5, এটার নাম্বার দিই 6। ক্যালকুলেশনের ব্যাপারটা এখানে একটু বুদ্ধির ব্যাপার আছে। আমি যদি বুদ্ধিটা রাখতে পারি আমি খুব সহজেই রেজাল্ট পেয়ে যাব। এখানে দেখা যায় 3কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, 3কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, দেখো লক্ষ্য করে আমি 3কে যদি 5 দ্বারা ভাগ করি, 3 নম্বরে আছে উপরে m যোগ n ইন্টু আলফা, আর 5 নম্বরে আছে হলো m যোগ n ইন্টু বিটা। ভাগ করলে লাভ, m প্লাস n কাটা যায়। আর ডান পাশে আছে মাইনাস B1 ডিভাইডেড বাই A1, আর এখানে মাইনাস B2 ডিভাইডেড বাই A2। তাহলে আমি ভাগ করাতে আমি এটা কি সুবিধা পেয়েছি দেখো, লক্ষ্য করে আলফা বাই বিটার মানটা আমার তৈরি হয়ে গেছে এখানে। তা এখানে 2 মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি যদি উল্টেই দিই, B1 এর সাথে A2 চলে যাবে, অর্থাৎ A2 B1, আর নিচে আসবে A1 B2। আমি এটা রেখে দিলাম, এটা একটা নাম্বার দিয়ে রেখে দিলাম। ধরো এটা 6 হয়েছে, এটা দিলাম 7, নাম্বার দিয়ে রেখে দিলাম। ঠিক অনুরূপভাবে 4 নংকে যদি আমি 6 নং দ্বারা ভাগ করি, 4 নংকে যদি আমি 6 নং দ্বারা ভাগ করি, 6 নং দ্বারা ভাগ করি, দেখো এখানেও একটা সুযোগ আছে। m ইন্টু n আলফা স্কয়ার, m ইন্টু n আলফা স্কয়ার হলো উপরে, নিচেও m ইন্টু n বিটা স্কয়ার হলো নিচে। আর ডান পাশে দেখো C1 বাই A1, এর নিচে হবে C2 বাই A2। এবার এখানেও mn কাটা যায়, আর আলফা বিটার মান যেটা আমি আগে বের করেছি এটা বসাইতে পারি এখানে, A2 B1 ডিভাইডেড বাই A1 B2 হোল স্কয়ার। আর ডান পাশে যেটা আছে উল্টেই দিলে উপর হবে C1 A2 ডিভাইডেড বাই A1 C2। আবার উত্তর তো আমার প্রশ্নে লেখাই আছে, আমি ওই উত্তরের অনুযায়ী অঙ্কটাকে সাজাবো, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবো। দেখো আমি আরেকটা লাইন করি, উভয় দিকে কমন অংশ কিছু আছে কাটা যায়। যেমন এখানে উপরে আমার এই যে এখানে দেখো A2 ছিল, A2 উপরের বর্গরাশি এখানে A2-র সাথে কাটা যায়, তাহলে থাকে একটা A2 থাকে আর একটা B1 হোল স্কয়ার থাকে। ঠিক নিচে A1 আছে, এখানে A1 আছে, A1 একটা কাটা যায়, থাকে আরেকটা A1, আর B2-র উপরে হোল স্কয়ার থাকে। আর এখানে যেহেতু একটা কাটা দিয়েছি কোনটা A2, আর এখানে কাটাছি A1, তাহলে উপরে C1 নিচে C2 থাকে। এবার আমি প্রমাণ দেখে কাজ, আমার প্রমাণটা যেভাবে সাজানো আছে আমি যদি ওইটা লিখতে চেষ্টা করি, তাহলে আমার B1 B2 এক পাশে আছে, তাহলে আমি এক পাশে যদি B1 B2 রেখে B1 হোল স্কয়ার B2 হোল স্কয়ার, আর এই পাশে থেকে ওই পাশে যাই, A1 C1 হবে উপরে, আর A2টা নিচে চলে আসবে, A2 C2 হয়ে গেল আমার প্রমাণ। দেখো আমি এখন যে অঙ্কটা বুঝাইলাম ঠিক এইটারই নমুনা অঙ্ক বা এটারই কাছাকাছি অঙ্ক আমি কিন্তু একটা বাড়ির কাজ দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই বাড়ির কাজটা করবে, সমস্যা হলে বলবে। আমরা এরপরে প্রশ্নটা দেখি। এবার যে প্রশ্নটা লেখা আছে একটু দেখো, এত সমীকরণের মূলদয়ের অর্ধেক হলে PQর মান ABCর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আগের অঙ্কের মতোই অনেকটা কাছাকাছি। 2টা সমীকরণ দেওয়া আছে আর মূল কত দূর তার একটা সংকেত দেওয়া আছে। তা আমি প্রথম প্রশ্নটা যদি আমি লিখি, আমার প্রথম সমীকরণটা a প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। দ্বিতীয় সমীকরণটা হলো s স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে প্রশ্ন শর্ত অনুযায়ী আমাকে মূল ধরতে হবে। আমি ধরে নিচ্ছি, 2 নং এর মূলদয় 2 আলফা 2 বিটা, অতএব 1 নং এর মূলদয় হবে আলফা বিটা। তা আমি এভাবে ধরার একটা কাজ, কারণ ওরা বলছে একটি মূল অপরটির অর্ধেক। তা আমি একটা কাজ করছি, যেটা ভগ্নাংশে যাতে না আসে সেই জন্য আমি দ্বিতীয়টা 2 আলফা 2 বিটা ধরলাম। তাহলে এখন এই 2 আলফা 2 বিটার অর্ধেক তো আলফা। হ্যাঁ, কেউ যদি বলো না আচ্ছা আমি আলফা বিটাই ধরবো প্রথম সমীকরণ, তাহলে দ্বিতীয়টা হবে আলফা বাই 2 বিটা বাই 2। তাহলে এক্ষেত্রে একটা ওই বাই 2 হওয়ার কারণে আমার একটা ভগ্নাংশ রাশি আসে। আমার কাজের সুবিধার জন্য আমরা সবসময় এরকম মাথায় রাখবো যে এখানে ভগ্নাংশটা অ্যাভয়েড করতে চেষ্টা করলাম। তাহলে আমি এখন 2 নংয়ের মূল আগে ধরছি, কারণ প্রশ্ন অনুযায়ী এত সমীকরণের মূলদয় এত সমীকরণের মূলদয়ের অর্ধেক, অর্থাৎ দ্বিতীয় সমীকরণের মূল যা প্রথম সমীকরণের মূল তার অর্ধেক। তাই দ্বিতীয়টার আমি 2 আলফা 2 বিটা, আমি যদি দ্বিতীয়টার মূল ধরতাম আলফা বিটা, এখানে লিখতাম আলফা বাই 2 বিটা বাই 2। এটা একটু মাথায় রাখবো। আমি দ্বিগুণ ধরাতে আমার লাভ হয়েছে, অর্ধেক করাতে ভগ্নাংশটা আসেনি। এবার আসো 2 নং থেকে আমরা মূলদের যোগফল, 2 নং থেকে
আমরা আগে 2 নংটা লিখি, ঠিক আছে। মূলদের যোগফল 2 আলফা প্লাস 2 বিটা ইকুয়াল টু হলো মাইনাস পি। তাহলে এখানে আমি পাচ্ছি আলফা প্লাস বিটা, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি বাই 2। আর 2 নং থেকে যদি আমি গুণফল বের করি হবে শুধু কিউ, এখানে পাচ্ছি আলফা বিটা ইকুয়াল টু কিউ বাই 4 রেখে দিলাম। এবার 1 নং থেকে একই অবস্থা, আমি 1 নংটা আগে লিখলেও পারতাম, মূলদের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু হলো এ প্লাস বি। দেখো প্রতিটা কিন্তু আবার এই সূত্র থেকে আসছে, মূলদের যোগফল মূলদের। দ্বিতীয়টা হবে মূলদের গুণফল সি বাই সি হলো এখানে এ বি। এবার আলফা প্লাস বিটার মান যেহেতু আমি আগে পেয়েছি, আমি এখানে বসাই দিব, এই প্রথমটাতে বসাই দিব আলফা প্লাস বিটা মাইনাস পি বাই 2 ইকুয়াল টু এ প্লাস বি। আর এখান থেকে আমি সরাসরি পি পেয়ে যাব মাইনাস 2 এ প্লাস বি। ঠিক অনুরূপভাবে আলফা ইন্টু বিটা আগে পেয়েছি আমি, এখানে যদি বসাই দিই কিউ বাই 4 ইকুয়াল টু হলো এ বি, তাহলে আবার এখানে দেখা যায় কিউ ইকুয়াল টু হলো 4 এ বি। প্রশ্নটা একটু দেখে নাও, প্রশ্নটা চেয়েছে কি? প্রশ্নটা চেয়েছে যে ভালো করে দেখো, প্রশ্ন চেয়েছে পি ও কিউর মান এ বির মাধ্যমে প্রকাশ করো। অঙ্ক বেশি কঠিন না, অর্থাৎ আমি যে ধারাবাহিক অঙ্ক আলোচনা করতেছি আজকে, সবগুলো অঙ্কে কি এটা মিল আছে। তুমি যদি পূর্বের অঙ্ক ভালো করে করো তাহলে পরের অঙ্ক অবশ্যই বুঝবা। আর এখানে প্রতিটা অঙ্কে তুমি না দেখে করতে চেষ্টা করবা। আমার পিডিএফে অঙ্কগুলো করা আছে, কিছু বারিক কাজ আছে। আমি বলবো সবগুলো অঙ্ক তুমি না দেখে করার চেষ্টা করো। যদি তুমি সবগুলো অঙ্ক না দেখে করার চেষ্টা করো, তুমি যদি কোনো একটা অঙ্ক আটকেই যাও, তাহলে তুমি তাৎক্ষণিক বুঝতে পারবা হ্যাঁ এই অঙ্কটার ক্যালকুলেশন একটা বিশেষ দিক পাওয়া যাচ্ছে, আমি ভুল পথে চলে গেছি, এই জন্য আমি আটকেই গেছি। তাই প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমি বলবো তুমি নিজে থেকে ক্যালকুলেশনগুলো করো, কারণ আমার সূত্র তো এটাই, এর বাইরে আমি যাচ্ছি না। আমি কোনো অঙ্কের মূল কিন্তু বের করতেছি না। আমরা গত ক্লাস করেছি, প্রথম ক্লাস, আজকে তৃতীয় লেকচার চলতেছে, আমরা কিন্তু মূল বের করতেছি না। আমরা আজকে যে তৃতীয় ক্লাস এসেছি, এখনও কোনো সমীকরণের মূল আমরা বের করতেছি না। দেখা যায় মূল না বের করে অঙ্কগুলো করা হচ্ছে। তাই এখানে একটু খেয়াল করলেই হলো কোন সূত্র ব্যবহার করে মূল না বের করে অঙ্কগুলো করা হচ্ছে। তাই খেয়াল রাখার একটা ব্যাপার। আর অঙ্ক করতে গেলে কোন অঙ্কটা ক্যালকুলেশনের ঝামেলা হচ্ছে আমি একটু খেয়াল করে যদি করি, তাহলে ওই অঙ্কটা, যে অঙ্কটা আমার ঝামেলা মনে হচ্ছে, আমি এটা বিশেষভাবে নজর রাখবো, নোট করার সময় একটা চিহ্ন দিয়ে রাখবো, যাতে পরবর্তী রিভিশনের সময় তো ওই অঙ্কটা আমার আবার করা পড়ে। ঠিক আছে? তাহলে আমি এবার দ্বিতীয় নেক্সট অঙ্কে যাচ্ছি। এবারে প্রশ্নটা আমরা আবার খেয়াল করি। এখানে দেখো, এখানেও দুইটা সমীকরণ দেওয়া আছে, যে এতের সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, আরেকটা সমীকরণ দিয়ে বলছে এতের মূলদ্বয় আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা হলে প্রমাণ করো। আমি একটু আগে তোমাদের একটা অঙ্ক করছিলাম, মূলদের পার্থক্য ধ্রুব রাশি। একটু আগে আমি অঙ্কটা করিয়েছিলাম বোর্ডে, মূলদের পার্থক্য ধ্রুব রাশি। এই অঙ্কটার নাম্বার ছিল 7 নাম্বার, 7-এর 1। ওই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য তেমন একটা নাই। আমি 7-এর 1-এ আজকে আলোচনা করছি, একটা সমীকরণ দেওয়া ছিল, তার মূলদের অপর একটি সমীকরণের মূলদের পার্থক্য একটি ধ্রুব রাশি। আর এখানে বলছে প্রথমটা মূলদ্বয় আলফা ও বিটা, দ্বিতীয়টা মূলদ্বয় আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা। তাহলে বোঝা যায়, তুমি যদি খেয়াল করো, আলফার লগে ডেল্টা যোগ হয়েছে, বিটার লগে ডেল্টা যোগ হয়েছে। তাহলে আমি যে আজকে 7-এর 1 যে অঙ্কটা করছি, এই অঙ্কটা একই। তা আমি এখন এই অঙ্কটা কেন করতে আসলাম? এটা তো তোমাদের বাড়িকে দিলে পারতাম। হ্যাঁ, আমি দেখেছি এই অঙ্কটা সরল করতে গিয়ে অনেকে ঝামেলা করে ফেলে, অর্থাৎ শেষ পর্যন্ত যেতে পারে না। এই জন্য আমি এই অঙ্কটাও করে দিচ্ছি। দেখো, নিয়ম মতো আগের মতো অগ্রসর হচ্ছি। এ এস স্কয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু 0 এর মূলদ্বয় প্রশ্ন দেওয়া আছে। মূলদ্বয় একটা আলফা আর একটা হলো বিটা। তা আমি প্রথম সূত্র থেকে পাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু -2b ডিভাইডেড বাই এ, অর্থাৎ এই মূলদের যোগফলের সূত্র থেকে এটা পাই। আর দ্বিতীয় সূত্র আলফা ইন্টু বিটা থেকে পাই ধ্রুবক হলো সি, নিচে হলো এ। এবার দ্বিতীয় সমীকরণটা লিখতেছি। দ্বিতীয় সমীকরণটা হলো বড় হাতের অক্ষর সব, 2bx প্লাস সি ইকুয়াল টু 0। এতের মূলদ্বয় একটা হলো আলফা প্লাস ডেল্টা আর একটা হলো বিটা প্লাস ডেল্টা। তা আমার প্রথম সূত্রটা আমি মূলদের যোগফল, অর্থাৎ এই দুটার যোগফল আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা ইকুয়াল টু হলো মাইনাস ক্যাপিটাল 2b বাই
এ, অর্থাৎ বিটা হলো বড় হাতের অক্ষর, এটা আগেরটা ছিল ছোট হাতের অক্ষর। এখানে আমরা একটু সরল করে আলফা প্লাস বিটাকে একসাথে রাখি, 2 ডেল্টাকে নিলাম যোগ করে, আর এখানে হলো 2b/a। যেহেতু আলফা প্লাস বিটার মানটা প্রথম সমীকরণে পাওয়া গেছে, এটা বসেই দিই, -2b/a প্লাস 2 ডেল্টা ইকুয়াল টু -2b/a। তাহলে দেখো, লক্ষ্য করে আমি এখানে কিন্তু অলরেডি একটা পক্ষান্তর করলে ডেল্টার মানটা পেয়ে গেলাম। 2 সবার মধ্যে আছে, 2টাকে আমি কেটে দিলাম। পক্ষান্তর করলে এটা হবে b/a আর এটা হবে ক্যাপিটাল B/a। এটা আমি এটা নাম্বারিং করে রেখে দিলাম, এটা আমার পরের কাজে লাগবে। নাম্বার আগে যেহেতু দিই নাই, এটাকে 1 নাম্বার দিলাম। এবার দ্বিতীয় এই সূত্রের আবার দ্বিতীয় অংশটা আমি কী করলাম, দ্বিতীয় সমীকরণের মূলদের যোগফল থেকে এটা পেয়েছি। এবার দ্বিতীয় সমীকরণ থেকে আবার মূলদের গুণফল আসবে না, এবার ওইটাই লিখতেছি। তাহলে আবার লিখতেছি মূলদের গুণফল। তাহলে এখানে আলফা প্লাস ডেল্টা ইন্টু বিটা প্লাস ডেল্টা ইকুয়াল টু, এই সমীকরণ থেকে পাবো সি, বড় হাতের সি ডিভাইডেড বাই এ। খেয়াল রাখবো, বড় হাতের সি ছোট হাতের সি একই অঙ্কের মধ্যে থাকাতে জামেল হয়ে যায়। আবার এই অঙ্কতে দেখো বিটার কাজটাই এসেছে, বিটা এবং বি লিখতে অনেকটা কাছাকাছি হয়ে যায়, আলফা এবং এ লিখতে অনেকটা কাছাকাছি হয়ে যায়। একটু প্রতীকগুলো লেখার মধ্যে সতর্ক থাকবো। আমি যদি এখন এটা গুণ করে দিই, দেখো কি আসতেছে, যে আলফা বিটা ডেল্টা যদি কমন নিই, আলফা প্লাস বিটা ইকুয়াল যোগ ডেল্টা স্কয়ার ইকুয়াল টু c/a। আমি দেখেছি যে ছাত্রছাত্রীরা এখানে এ পর্যন্ত আসতে পারে সহজেই, কারণ এই অঙ্কটার মতো আমরা আগের অঙ্কটাও করেছি। বেজালটার কথা আমি আরেকটু পরে আসতেছি। আলফা ইন্টু বিটার মানটা আমরা আগে তৈরি করছি, বসাই দিলাম c/a। আর ডেল্টা মানটা আমরা তৈরি করছি এই যে এখানে, এটাও বসাই দিলাম b/a মাইনাস বড় হাতের b/a এ ব্র্যাকেট। আর আলফা প্লাস বিটার মানটা আগে তৈরি করছে এই যে -2b/a। আর ডেল্টার মানটাও তৈরি করছি, এটাও বসাই দিলাম b/a মাইনাস বড় হাতের b/a হোল স্কয়ার ইকুয়াল টু ক্যাপিটাল c/a। অর্থাৎ আমি এবার শেষ লাইনে এসে কী করলাম, মানগুলো সবগুলো মান বসাই দিলাম শেষ লাইনে এসে। এবারে যদি কেউ এরপরে লাইনগুলোতে হর অর্থাৎ লসাগু করে পেল, তাহলে তুমি এই কাঙ্ক্ষিত রেজাল্টে যেতে পারবে না। লসাগু করে না করে এইভাবে রেখেই আমরা সরল যদি আরেকটু অগ্রসর হই, ধরো আমি আরেকটু সরল অগ্রসর হচ্ছি, যেহেতু সরলটা একটু ঝামেলা আমি আরেকটু দেখাচ্ছি। এবার আমি এখানে গুণ করে দিচ্ছি, লসাগু করব না, এটা মাথায় রাখবো। গুণ করে দিলে এই মাইনাসটা আসবে, তারপরে বি এর লগে 2b স্কয়ার হবে, লিখলাম 2b স্কয়ার, এর লগে গুণ করলে a স্কয়ার হবে, নিচে লিখলাম a স্কয়ার। এটার সাথে এটা গুণ করে লিখতেছি, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, লিখলাম প্লাস। তারপরে উপরে হবে 2 বড় হাতের বি ছোট হাতের বি, আর নিচে হবে যে ছোট হাতের এ বড় হাতের এ, তাহলে এ ছোট হাতের এ বড় হাতের এ। আর এখানে হোল স্কয়ার যদি ভাঙাও তাহলে হয় বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস 2 ছোট হাতের বি বড় হাতের বি ছোট হাতের এ বড় হাতের এ, আর লাস্টে হলো বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার ইকুয়াল টু বড় হাতের সি বড় হাতের এ। তা আমি কী বলছি, এখানে লসাগু করে ফেললে আমি ঝামেলায় পড়ে যাব। আমি লসাগু না করে এইভাবেই সরল করতেছি। একটু খেয়াল করে আমি দেখব কি কি পদ কাটা যায়। এখানে দেখা যায় এই পদটার সাথে এই পদটা মিলে গেছে, সুন্দর কেটে গেল, তো একটা পদ কমে গেল। তা আবার রেজাল্টে দেখা যায় ছোটো হাতের অক্ষরগুলো বামে, তা আমি ছোটো হাতের অক্ষরগুলো বামে রাখবো, যেমন c/a ছোটো হাতের অক্ষর রেখে দিলাম। তারপরে 2b স্কয়ার বাই a স্কয়ার এটা ছোটো হাতে লিখে দিলাম। তারপরে এই যে বি স্কয়ার এ স্কয়ার এটা ছোটো হাতে রেখে দিলাম। আচ্ছা, এটা তো যোগ করে রাখা যায়, এটা একই রকম যোগ করলে একটা 2 কমে যাবে। এবার বড় হাতেরগুলো আমি ডান পাশে নিয়ে যাব। বড় হাতের একটা c/a তো আগে আছে, বড় হাতের c/a লিখলাম, আর এখানে বাম পাশ থেকে এটা ওই পাশে নিয়ে যাব। এখানে দেখো এই যে বি স্কয়ার বাই এ স্কয়ার ডান পাশে গেলে বি স্কয়ার বাই এ স্কয়ার হবে। এবার যদি আমি বাম পাশে লসাগু করে দিই এ স্কয়ার, এ স্কয়ার হলো লসাগু, আর এখানে হলো c/a মাইনাস বি স্কয়ার। ঠিক এখানে আমি যদি লসাগু করে দিই c/a মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, দেখো রেজাল্ট এসে গেছে। শুধু একটা মাইনাস কমন নিতে হবে উভয় পক্ষে, বিকে আগে আনার জন্য। তাই আমি একটা মাইনাস দিয়ে গুণ করে উপরের বিকে আগে নিয়ে আসলাম, উপরে মাইনাস দিয়ে গুণ করে বিকে আগে নিয়ে আসলাম। প্রশ্ন যেভাবে আছে সেইভাবে সাজাইলাম। যদি তুমি ক্যালকুলেশনের কোনো একটা অংশ স্টেপ যদি
মিস করো, অর্থাৎ আমি বলবো যেভাবে গেছি এভাবে যদি না করি, তুমি একটু ভিন্ন ক্যালকুলেশন মাথায় ঢুকিয়ে ফেলো, তাহলে এই অঙ্কে ঝামেলা করে যাবা। কারণ এটা প্রমাণ টাইপের একটা অঙ্ক, এই প্রমাণটা তুমি যদি যেভাবে আমি প্রমাণটা সাজাইছি ওভাবে যদি তুমি না যাও, ঝামেলা পড়ে যাবা। তাই আমার আজকে আমি পরপর যে অঙ্কগুলো করলাম, প্রতিটা অঙ্কর পরে কিছু বাড়ি কাজ আছে, আমরা প্রত্যেকে চেষ্টা করব সবগুলো অঙ্ক করব। আর যদি না করতে পারি, আমার সাথে জুম ক্লাসে অ্যাড হবে, জুম ক্লাসে অ্যাড হয়ে তোমার প্রবলেম বলবে, ইনশাল্লাহ আমরা জুম ক্লাসে তোমার প্রবলেমের জবাব দিব। অনেকে আছে জুম ক্লাস অ্যাটেন্ড করো না, শুধু রেকর্ডিং দেখো, রেকর্ডিং দেখে তোমার সমস্যাগুলো তুমি শেষ না করতে পারলে তাহলে তোমার এই সমস্যাগুলো থেকেই যাবে। আমি তোমাদের এই পদ্ধতিতে যেভাবে পড়াচ্ছি, আমি সবসময় তোমাদের কী করতেছি, আমার রেকর্ডিং ক্লাসটা পরে আমি কি দিচ্ছি, জুমে তোমাদের লাইভে এসে তোমাদের প্রশ্নের জবাব দিচ্ছি। এইভাবে যারা পড়তেছো তারা আশা করি তোমরা গণিত নিয়ে সমস্যায় থাকবে না। তোমরা প্রত্যেকেই ভালো থাকো, প্রত্যেকেই কাজে মনোযোগ দাও, দেখবে আমার কাজটা সুন্দরভাবে অগ্রসর হবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো এই কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।